কারো কোনো প্রজেক্ট দেখানোর আছে যে কোনো সমস্যা, কোডে কোনো কিছু সমস্যা আছে, এরকম কেউ আছো? থাকলে বলতে পারো যে আমি একটা ট্রাই করছি কিন্তু কাজ হয় নাই। আমি শেখানোর বাইরে ট্রাই করিনি তো তাই সমস্যা হয়নি। ও, যতটুকু শিখছো ততটুকুর মধ্যে ঠিক আছে তো, তাই তো? জি জি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তাহলে শুরু করি, হ্যাঁ? আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা এটা বলো আগে। স্ক্রিন দেখা যায় কিনা এটা বলো। আচ্ছা, দেখো, এই কোডগুলো আমরা আগে করছিলাম। এখানে অপ্রয়োজনীয় কোডগুলো আমরা ডিলিট করে দেই, যেগুলো আমরা বুঝি না। এই যে মেটা ট্যাগ গুলো আমরা আপাতত রাখবো না। আচ্ছা, তাহলে আমরা আজকে যেহেতু এইচটিএমএল এর টেবিল নিয়ে আলোচনা করব, টেবিল ডিটেলস নিয়ে আলোচনা করবো, তাই তো? আচ্ছা, টেবিলের প্রথম যেটা দরকার সেটা ছিল আমাদের টেবিল। টেবিল দিয়ে শুরু করতে হবে এবং টেবিল দিয়েই শেষ করতে হবে। টেবিলের মধ্যে থাকবে আমাদের প্রথম টিআর। টিআর এর মধ্যে আমি প্রথম দিন আমরা শিখছিলাম টিডি। যেমন ধরো যে নেম, তারপরে হতে পারে টিডি, রোল হতে পারে। তারপরে মনে করো যে কি হতে পারে, কন্টাক্ট বা টিডি, রেজি নাম্বার দিলাম বা রেজিস্ট্রেশন। এই টিআর এর পরে আমরা এই টিআরটা চাইলে এভাবে কপি করতে পারি, অথবা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে ভি দিয়ে পেস্ট করলাম। যতগুলো লাগবে ততগুলো আমরা ভি দিয়ে পেস্ট করে নেবো এবং নেমের জায়গায় নেম দেবো, আমাদের ইচ্ছে মতো আমরা নাম, ছোট ছোট নাম ব্যবহার করব। এখানে রোল, আচ্ছা রোলটা ভুল হয়েছে। আর একটা রেজিস্ট্রেশন নাম্বার আমরা বসায় দিলাম। এই পর্যন্ত আমাদের আগের কোড ছিল। তো এটা যদি আমরা দেখি, তাহলে আমাদের কোডটা এরকম দেখতে পাচ্ছ। আমাদের এই জায়গাতে সমস্যা কি হয়েছে, বর্ডার নাই। এই যে বর্ডার নাই, কারণ আমরা অ্যাট্রিবিউট সেদিন শিখছিলাম না প্রথম দিন। আর একটা জিনিস আমরা বলছিলাম পরে, যে প্রথম যে টিয়ারটা হবে, প্রথম টিয়ারের ভিতরে আমরা টি ডির পরিবর্তে টি এইচ ইউজ করব। আর টেবিলের ভিতরে আমরা ব্যবহার করব বর্ডার ওয়ান।
এখন যদি আমরা দেখি যে একটা টেবিলের বর্ডার আমাদের শো করতেছে, অর্থাৎ এই বর্ডার ওয়ান, এটা যে চতুর্পাশে যে বর্ডারটা আমরা দেখতে পাচ্ছি, এই বর্ডারটা আমরা যদি এখানে টেন দিয়ে দেই, দেখো এই বর্ডারটা অটোমেটিক এই যে মোটা হয়ে গেছে, চতুর্পাশের যে বর্ডারটা এটা মোটা হয়ে গেছে। তো আমরা এটা প্রথমত ওয়ান দেব, পরে এগুলো চেঞ্জ করব। রোল গুলো উঠে গেছে। এই যে টেবিল আমরা তৈরি করলাম, এই টেবিলের অবশ্যই একটা নাম থাকবে, টেবিলের উপরে একটা নাম থাকবে, যেমন এর স্টুডেন্ট ইনফরমেশন। তো এইটা ব্যবহার করব টেবিল, এই টেবিল ট্যাগ শুরু করার ঠিক নিচেই এই ট্যাগের নাম হবে ক্যাপশন। স্টুডেন্ট ডিটেলস বা স্টুডেন্ট ইনফরমেশন। টেবিল ট্যাগের মোট অ্যাট্রিবিউটের সংখ্যা হচ্ছে অনেকগুলো আছে, তার ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে 6টা। এই টেবিল ট্যাগের গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট গুলো আমরা দেখার চেষ্টা করব এখন। যদি খাতা কলম কাছে থাকে তাহলে তোমরা এটা লিখে নিতে পারো, টেবিল ট্যাগের গুরুত্বপূর্ণ যে অ্যাট্রিবিউট গুলো আছে। তার ভিতরে একটা হচ্ছে বর্ডার। যেটা আমরা এখানে ব্যবহার করছি বর্ডার। আর 2 নাম্বার যেটা ব্যবহার হবে হাইট, ওয়াইড হতে পারে। ওয়াইড আমরা 50% দিতে পারি, তাহলে এই স্ক্রিন যতটুকু থাকবে তার 50% আমাদের ওয়াইড হবে। আমি যদি স্ক্রিনটাকে একটু বড় করে, দেখো এখন অটোমেটিক সে 50% বড় হয়ে গেছে। আমি স্ক্রিনটা যখন ছোট করতেছি, দেখো স্ক্রিন বড় করতেছি, আমাদের টেবিলের ওয়াইড বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ স্ক্রিন অনুযায়ী আমাদের ওয়াইডটা কম বেশি হবে। আর 50-এর জায়গায় যদি আমরা ফিক্সড কোনো কিছু বলে দিই 50%-এর পরিবর্তে, তারপরে আমি যদি বলে দিই 200 বা 200 না, যদি একটু বেশি বলি 400 বলি, দেখো তাহলে এটা ফিক্সড হবে। আমার স্ক্রিন যখন আমি ছোট করব তখনও যতটুকু থাকবে এবং বড় করলেও সেম, কোনো পরিবর্তন হবে না। তো সচরাচর আমরা ওয়াইডটা পিক্সেলে, সরি পার্সেন্টেজে ব্যবহার করি, অর্থাৎ 75% বা 50%, 50% এরকম দিয়ে রাখি। আর এটা আছে টেবিলের হাইট। হাইটও একই রকম, যদি 70% থাকে তাহলে টেবিল 75% হবে। তবে হাইটটা আমরা অবশ্যই নাম্বার বলে দিই, যেমন 500 দিলে অনেক বড় হয়ে গেছে। আমি যদি 200 দেই, এবং অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার। দেখো এখন টেবিল অ্যালাইন সেন্টার দেওয়ার কারণে আমাদের যে পুরা স্ক্রিন ছিল, স্ক্রিনের ঠিক মাঝখান বরাবর টেবিলটা চলে আসছে যখন আমি অ্যালাইন সেন্টার দেবো। আর যদি সেন্টারটা উঠাই দেই, আমি যদি এটাকে একটু ছোট করি, দেখো এই সেন্টারটা উঠাই দিলাম আমি, এখন দেখো টেবিলটা লেফট সাইডে চাপায় আসছে, লেফট পাশে সরে আসছে। অথবা আমাদের যদি মনে হয় যে আমরা টেবিলের সেন্টার না দিয়ে রাইট দেব, রাইট পাশে যাবে, তাহলে রাইট পাশে চলে যাবে, অর্থাৎ টেবিলের সেন্টারটা রাইট পাশে যাবে। হ্যাঁ, প্রশ্ন থাকলে করো, অথবা আনমিউট করে বলতে পারো, প্রশ্ন থাকলে আনমিউট করে বলতে পারো।
মিডল বলতে আসলে কি বোঝাচ্ছ, যে টেবিলগুলো? নেম, রোল, এগুলো তো মেডেলে আসছে, টিএইচ দিলেই মেডেল হয়ে যাবে। আমরা যে টি ডির পরিবর্তে টিএইচ ব্যবহার করলে টেবিলের নাম, রোল, রেজিস্ট্রেশন অর্থাৎ শিরোনাম যেটা, এটা অটোমেটিক মাঝখানে চলে আসবে। আর তাছাড়া ওই যে পরে যে নাম ব্যবহার করছি, নাম রানা, নকিব, এগুলোকে যদি তুমি মাঝখানে আনতে চাও, এগুলোতেও অ্যালাইন ব্যবহার করতে হবে। অর্থাৎ যেইটা আমি মাঝখানে আনবো, যেমন আমি এই যে 1 এবং 2, 1 2 কে যদি মাঝখানে আনতে চাও, তাহলে কিভাবে আনবা? এই তো। টিএইচ মানে কি, না কি যেন বললে একজন? টিএইচ প্রশ্নটা কি যেন ছিল, একটু বুঝতে পারি নাই। টিএইচ মানে কি? টেবিল হেডার। হ্যাঁ, টিএইচ মানে টেবিল হেডার। টিএইচ মানে টেবিল হেড বা হেডার। হেডার টেবিলের উপরের অংশ যেটা, সেটা। আচ্ছা, আমরা প্রশ্নগুলো একটু পরে নিই, হ্যাঁ, বাকি আগে দেখে নেই যে আর কি কি কাজ করা যেতে পারে। তো এখন আমি যে ওয়ানটাকে যদি নিয়ে আসি, যে ওয়ানটা যদি মাঝখানে নিয়ে আসি, ওয়ান মাঝখানে আনতে গেলে আমাকে যেটা করতে হবে, যে এই জায়গায় টি ডির মাঝে আমাকে অ্যালাইন দিতে হবে। তাহলে আমাদের এই ওয়ানটা মাঝখানে যাবে, অর্থাৎ যেই অংশটুকু আমি মাঝখানে, যেই টিডির অংশটুকু মাঝখানে নিতে চাই, সেটা কি যদি আমরা অ্যাকসেপ্ট করে দিই, তাহলে এই মাঝখানে চলে আসবে, সেন্টার হয়ে যাবে। আচ্ছা, দ্বিতীয়ত, তাহলে আমরা দেখলাম হচ্ছে বর্ডার, হোয়াইট, হাইট, অ্যালাইন। আর দুইটা আছে খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে সেল স্পেসিং এবং সেল প্যাডিং। সেল স্পেসিংটা কি? সেল স্পেসিং হচ্ছে দুইটা সেল, যেমন দুইটা সেল বলতে নেম একটা সেল এবং রোল একটা সেল, রেজিস্ট্রেশন একটা সেল। এই সেল থেকে আরেকটা সেল রেজিস্ট্রেশন একটু ছোট করে দিই, রেজি করে দিই।
এই রোল এবং নেম এই দুইটার মাঝখানে যে ফাঁকা জায়গা, এইটা হচ্ছে দুইটা সেলের মাঝে যে চিকন একটা দাগ দেখতে পাচ্ছ, এই দাগটা যদি মোটা করতে চাই, এটা হচ্ছে সেল স্পেসিং। অর্থাৎ স্পেসিং। হ্যাঁ, দুইটা সেলের মাঝে যদি আমি জায়গা দিতে চাই, যেমন ধরো যে আমি 10 যদি দেই, তাহলে দেখতে পাবা যে এই যে একটা সেল থেকে আরেকটা সেলের মাঝে যে দূরত্ব তৈরি হলো এইটা। আর এটা হচ্ছে সেল প্যাডিং। সেল প্যাডিংটা কি? সেল প্যাডিং হচ্ছে যে এই যে লেখা যে শুরু হয়েছে, যে রানা, নকিব, এই লেখা বর্ডার থেকে কত দূরে শুরু শুরু হবে, এইটা হচ্ছে সেল প্যাডিং। যেমন আমি এখানে যদি 10 দিই, দেখো একটু এই যে ভেতর থেকে শুরু হইলো, এইটা মূলত সেল প্যাডিং। যদিও সেল স্পেসিং এবং সেল প্যাডিং এইগুলো আমরা সিএসএস দিয়ে পরে করব। তারপরেও আমরা এখান থেকে হাই, বিশেষ করে গুরুত্বপূর্ণ হচ্ছে হাইট এবং ওয়াইট। আর বর্ডারটাও যদি আমরা এখান থেকে ব্যবহার করব না, পরবর্তীতে বর্ডার আমরা সিএসএস দিয়ে ব্যবহার করব, অ্যালাইন সিএসএস দিয়ে ব্যবহার করব, সেল স্পেসিং এবং সেল প্যাডিং এই সবগুলোই আমরা সিএসএস যেমন শিখবো, সিএসএস দিয়ে ব্যবহার করব। শুধুমাত্র এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে হাইট এবং ওয়াইট, এই দুইটা জিনিস আমরা এখানে দিতে পারি। যদিও এগুলো আমাদের সিএসএস যেমন শিখবো, এগুলো একটাও কাজ লাগবে না, এই বর্ডার থেকে শুরু করে এই পর্যন্ত এই সবগুলোই আমরা সিএসএস দিয়ে শিখবো। আচ্ছা, টেবিলের মধ্যে আর দুইটা জিনিস ছিল, এখন তোমরা বলো তো দেখি কোন দুইটা জিনিস আমি এখনো দেখাই নাই। কে বলতে পারবে? দেখি কে বলতে পারে আগে। আগে, রো স্প্যান আর কল স্প্যান। গুড। আমরা আগে শিখছি কিন্তু এখন দেখায় নাই, একটা হচ্ছে রো স্প্যান আর একটা হচ্ছে কল স্প্যান। তো রো স্প্যান আর কল স্প্যান কখন ব্যবহার হয়? রো হচ্ছে যে যদি আমি দুইটা রো মিলে একটা রো তৈরি করতে চাই, বানাতে চাই, তাহলে আমাদের রো স্প্যান হবে। আর যদি দুইটা কলামকে ভেঙে একটা কলাম বানাতে চাই, যেমন আমি যদি নাম এবং রোল এই দুইটা মিলে একটা যদি বানাতে চাই, তাহলে আমাদের এটা হবে কল স্প্যান। অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদেরকে এই জায়গায় ব্যবহার করতে হবে কল স্প্যান। কল স্প্যান দিয়ে এখানে আমাদের টু লিখে দিতে হবে, তাহলে দুইটা মিলে আমাদের একটা হয়ে যাবে, এই যে হয়ে গেছে। এবং সেই ক্ষেত্রে আমাদের এই পরেরটাকে উঠাই দিতে হবে অথবা কমেন্ট করে রাখতে হবে। এই যে এখন হয়ে গেছে। অর্থাৎ নেমটা এই দেখো, কমেন্টটা আমরা আগে শিখি নাই। কমেন্ট করলে কি হয় যে আমাদের মূল যে কোডটা, এই কোডটা আর এক্সিকিউট হয় না, কাজ করে না, তবে এখানে থেকে যায়। এটার সুবিধা হচ্ছে কি, সাপোজ আমি যে এখানে কল স্পেন ব্যবহার করছি, তো কল স্পেন কেন ব্যবহার করছি এটা যদি আমি পরবর্তীতে ভুলে না যাই, এই জন্য আমরা চাইলে এখানে লেখা রাখতে পারি এইভাবে কমেন্ট দিয়া, যে কল স্পেন একাধিক কলামকে এক কলামে রূপান্তর করে। এইভাবে তোমরা চাইলে সাইটের নোট হিসেবে কমেন্ট করে রাখতে পারো। এটা সুবিধা হচ্ছে যে আমি পরবর্তীতে কাজ দেখলে বুঝতে পারবো যে এটা কি কাজে ব্যবহার হয়েছে। আর কমেন্ট করে যদি আমরা কোনো কিছু লিখি, সেটা মূল যে আমাদের ফাইল, এক্সিকিউশন ফাইল, এই ফাইলে আসবে না, এটা মাথায় রাখবা। তাহলে এই ছিল মূলত আমাদের টেবিলের কাজ। আচ্ছা, এখন আমরা যদি একটু অন্য একটা জিনিস দেখি, যেমন আমাদের ওয়েবসাইটটা যদি একটু দেখি, একাডেমির ওয়েবসাইট বা আমাদের স্কুলের ওয়েবসাইট, একটু খেয়াল করো। এই ওয়েবসাইটটা যদি টেবিলের মতো করে কল্পনা করো যে এটা একটা টেবিল, তাহলে দেখো প্রথম যে অংশটুকু আছে, আমি যদি তোমাদের একটু দেখায়, দাঁড়াও, ইপিক পেন,
এই যে একদম উপরের অংশ দেখো, লেটেস্ট নোটিশ, এই যে এখানে একটা লাইন আছে। আচ্ছা, এখন যদি আমি এই পুরোটাকে একটা টেবিল কল্পনা করি, স্ক্রিনে যতটুকু দেখা যাচ্ছে এই অংশটুকু দেখো, ঠিক ওপরের এই অংশটুকু একটা রো, একদম উপরে তার এক পাশে আছে লেটেস্ট নোটিশ, আর আর কিছু লেখা, যেটা ডান দিক থেকে আস্তে আস্তে নোটিশ আকারে বাম দিকে আসতেছে স্ক্রল হয়ে। তারপরের অংশ যদি দেখো, যে এই যে লোগো যেটা আছে এইটা একটা কলামের মধ্যে আছে, এবং এই মাঝখানের যে লেখাগুলো এটাকে কল স্প্যান করে দিছে, দিয়ে এই লেখাগুলোকে আমরা মাঝখানে, এবং এই এই রোড লেখাগুলোকে অর্থাৎ টিডির লেখাগুলোকে আমরা কি করব, অ্যালাইন কি করব বলো তো দেখি, কেউ বলতে পারে? Center. গুড, অ্যালাইন সেন্টার করে দেব। তারপরে যে অংশটুকু দেখো, এখানেও আমরা চাইলে একটা টেবিল বা টেবিলের বিভিন্ন রো এবং কলাম কলাম কল্পনা করতে পারি, এখানে কয়েকটা কলাম নিতে পারি, এবং তারপরে যে এই যে ছবিগুলো যে স্ক্রল হচ্ছে যাচ্ছে, এই ছবিগুলো পুরোটাই একটা একটা টিডি নিব, এবং এটাকে কি করব, কল স্প্যান করে দিয়ে যতগুলো কলাম আছে সবগুলো মিলে আমরা সংখ্যা বলে দিতে হবে। যেমন আমরা যদি পুরোটাকে 10টা কলামে ভাগ করি, তাহলে এখানে লিখবো কল স্প্যান 10। এবং তারপরে এসে দেখো এখানেও একটা জিনিস লেখছে, যেটাও আর একটা একটা কলামের মধ্যে সবকিছু আছে। পরে আসার পরে দেখো যে এখানে দুইটা বা তিনটা কলামে ভাগ করছে, ধরো এই অংশটুকু একটা কলাম, এবং ধরো এইখান থেকে শুরু যদি করি আমি, যে এখান থেকে এই অংশটুকু একটা কলামে রূপান্তর করছে, এইটুকু একটা কলাম, এবং এইখানে এইটুকু আর একটা কলাম, এখানে এইটুকু আর একটা কলাম, এরকম তিনটা কলাম। নিচের দিকে আসলেও দেখবে এরকম বিভিন্ন অংশ আছে। এখানে আমাদের ডিজি স্যারের নাম এক পাশে আছে, এটা একটা কলাম হতে পারে, এই বাকি এই পাশের লেখাগুলোও কলাম হতে পারে। তার মানে আমরা টেবিল যখন আমরা শিখলাম, তখন চাইলে আমরা একটা ওয়েব পেজকে বিভিন্ন নকশা দিয়ে কাঠামো দিয়ে তৈরি করতে পারি। এবং টেবিলের ভিতরে আর একটা জিনিস আমরা দেখি নাই, সেটা হচ্ছে যে বিজি কালার। বিজি কালারটা কি? এই যে টেবিলের নিচে যে নিচে যে কালারটা দেখতে পাচ্ছি, এইটাই হচ্ছে বিজি কালার হিসেবে কাজ করে। তো আমরা যদি একটু বিজি কালারটা দেখি, দেখো কোথায় দেবো, যদি পুরো টেবিল সম্পূর্ণ টেবিলে দিতে চাই, তাহলে এই টেবিলের মধ্যে দিতে পারি, যে কোনো এক জায়গায় বিজি কালার ব্যবহার করতে পারি। বিজি বিজি COLOR কালার। তো বিজি কালার দেওয়ার পরে COLOR কালার, এখানে আমরা কালারের নাম বলে দেবো, যেমন ইয়েলো বা রেড বলতে পারি, রেড। একটা ওয়ে, আরেকটা সেকেন্ড আরেকটা ওয়ে আছে, যেটা হচ্ছে যে কোড লেখা যায়, কালারের অনেকগুলো কোড আছে, কোড লেখারও কিছু নিয়ম আছে, আমরা শিখবো। হ্যাশ দিয়ে যদি আমি রেড কালার দিতে চাই, ধরো F00 দিলে রেড কালার হবে। অথবা আরেকটা নিয়ম আছে যে F, তারপর 4টা শূন্য, এটাও 4টা শূন্য দিলেও রেড কালার হবে। তো এটার কিছু নিয়ম আছে, শুধু কালার নিয়েই আমরা একদিন ক্লাস নেব, যে কালারের কোড কিভাবে তৈরি করা যায়, কোন কোড দিলে কি রকম কালার আসবে। যেমন আমি হালকা কালো যদি দিতে চাই ধরো, তাহলে আমরা দিতে পারি 33, সরি 33 না, হ্যাঁ 33 দিলে হালকা কালো হবে। আর এটাকে যদি আমরা FF দেই, FF বা DD দেই, তাহলে দেখো এটা আরো একটু কম হবে। আর বেশি কালো চাইলে সবগুলো জিরো দিয়ে দেবা, 3টা জিরো অথবা 6টা জিরো, তাহলে দেখবে সবগুলো কালো হয়ে গেছে। এরকম কিছু নিয়ম আছে, এই নিয়ম ফলো করে আমরা কালার গুলো দিতে পারবো। অনেকগুলো কালার আছে, কালার দিলেই তোমরা বুঝতে পারবা আর কি। এখানে নিয়ম আছে, নিয়মগুলো দেখলেই বুঝতে পারবা কিভাবে কালার তৈরি হয়। মূলত মৌলিক যে কালার গুলো আছে, মৌলিক কালার গুলো কি কি বলতে পারবে কে? মৌলিক কালার কয়টি ও কি কি? তিনটি, লাল, নীল, হলুদ। লাল, নীল, হলুদ। সবুজ, সবুজ। লাল আছে, হ্যাঁ লাল, সবুজ, আর একটা কি? নীল। নীল। আচ্ছা, এই যে প্রথম যে আমরা সংখ্যাটা ব্যবহার করলাম 2, যদি 3 ডিজিটের ব্যবহার করি, তাহলে প্রথমটা হচ্ছে লাল, হ্যাঁ, আর জি বি, আর জি বি, তাহলে আর তো হচ্ছে রেড
বা লাল, জিতে হচ্ছে গ্রিন, আর বিতে হচ্ছে ব্লু। তাহলে আমি ব্লু হিসাবে দিছি 0। ঠিক আছে, এখন যদি আমি শুধু পুরো ব্লু করতে চাই তাহলে দেখো প্রথম দুটাকে 0 দেব এবং শেষেরটা হচ্ছে F দেব। দেখো ব্লু হয়ে গেছে, বুঝতে পারছো? তো এইভাবে আমরা এই কালারটা, এখন আমি ব্লুকে একটু হালকা করতে চাইলে তাহলে F এর পরে হচ্ছে যে এটা শুরু হয় 0 থেকে F পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত তো আমরা জানি 0 1 2 3 4 5 6 7 8 9। এরপরে হচ্ছে 9 এর পরে A B C D E F এই পর্যন্ত। এই কোডটা মূলত হেক্সাডেসিমাল কোড বলা হয়। এটা আমরা ইন্টারমিডিয়েটে গেলে আরো বিস্তারিত জানতে পারবো যে কিভাবে এই কোডটা তৈরি হয়েছে। তো আপাতত মনে রাখো যে এখানে যদি আমি 3 ডিজিটের দেই তাহলে প্রথম ডিজিটটা হচ্ছে আমাদের রেডের জন্য, দ্বিতীয়টা গ্রিনের জন্য, আর তৃতীয়টা হচ্ছে আমাদের ব্লুর জন্য। আর যদি 6 ডিজিটের হয় তাহলে প্রথম দুইটা হচ্ছে রেডের জন্য, দ্বিতীয়টা হচ্ছে আমার গ্রিনের জন্য। যেমন আমি FF দিলাম, তারপরে 0 0 দিলাম, দেখো গ্রিন কালার চলে আসছে। তো এইভাবে আমরা চাইলে কালারগুলোকে দিতে পারি। কালার নিয়ে আশা করা যায় আর কারো কোনো সমস্যা নাই। আরেকটা আছে অবশ্য, থাক এই পর্যন্ত হলেই মোটামুটি হয়ে যাবে, টেবিল নিয়ে আর কিছু থাকবে না। তো এখন তোমাদের কাজ হচ্ছে টেবিল নিয়ে তোমরা টেবিলের মধ্যে আগের যত কাজ আমরা করছি সবগুলো কাজকে টেবিলের মধ্যে নিয়ে আসা। যেমন লিস্ট তৈরি করতে পারো টেবিলের মধ্যে। টেবিলের মধ্যে আরও যে ফরম্যাটিংগুলো আমাদের শিখছিলাম, ফরম্যাটিংগুলো ব্যবহার করতে পারো, H1 H2, তারপর ডেল, তারপরে করছিলাম আমরা বি। বি দিলে বোল্ড হয়, আই দিলে ইতালিক বাঁকা হয়, এম দিলে এমফাসিস হয়, ওটাও বাঁকা হয়, ইউ দিয়ে আন্ডারলাইন হয়। এই বিষয়গুলো তোমরা একটু গুগল করেও দেখে নিতে পারো। বিগ দিলে BIG, বিগ দিলে একটু লেখাগুলো স্বাভাবিক আছে বড় হয়। তারপরে এস দিলে মাঝখানে লেখাটা কেটে যায়, সাব সুপ এগুলো মনে থাকার কথা আশা করি। সাব দিলে লেখাটা নিচের দিকে যায়, যেমন H2O পানির সংকেত ব্যবহার হয়। তারপরে সুপ দিলে লেখাটাকে আর একটু উপর দিকে, যেমন স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে স্কোয়ারটা হয় এখানে সুপ ব্যবহার করা হয়েছে। এরকম ছোটোখাটো ছোট ছোট যে ফরম্যাটিংগুলো আছে সেগুলো তোমরা গুগল থেকে দেখে নিতে পারো। তাহলে টেবিলের সংক্রান্ত এইটুকুই ছিল মূল কাজ। আর একটা কোড আমরা দেখব, খুবই ছোট্ট কোড। আমরা এই পর্যন্ত যত ট্যাগ দেখছি সবগুলো ট্যাগই ছিল ডাবল ট্যাগ। একটা ট্যাগ ছিল আমাদের সিঙ্গেল ট্যাগ, যেমন বিআর ট্যাগ ব্যবহার করছিলাম আমরা এর আগে। আজকে আমরা একটা ট্যাগ ব্যবহার করব, এই ট্যাগটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। এই ট্যাগটা খুব ব্যবহার হয় প্রত্যেকটা ওয়েবসাইটে, এই ট্যাগের ব্যবহার নাই বললেই চলে। আচ্ছা কেউ বলো দেখি এমন কোন ট্যাগ আছে যে ট্যাগ সব প্রায় সকল ওয়েবসাইটে ব্যবহার হয়? কেউ বলতে পারো, আইডিয়া করো দেখি। শুনতে পাচ্ছো? জি, শুনতে পাচ্ছি, হুম। কিন্তু জানি না। আচ্ছা, সব ওয়েবসাইটে মোটামুটি ব্যবহার হয়। এইটা একটার নাম হচ্ছে ইমেজ ট্যাগ, IMG। IMG ইমেজ ট্যাগ। তো ইমেজ ট্যাগ একটা সিঙ্গেল ট্যাগ। IMG এটা একটা সিঙ্গেল ট্যাগ, এই ট্যাগ দিলেই ইমেজ চলে আসে। কিন্তু সমস্যা হচ্ছে এই যে IMG যে আমি দিলাম, তো এই ইমেজটা কোন জায়গা থেকে আসবে এক্ষেত্রে বলে দিতে হবে যে আমার ওই ইমেজটা চাই। তো এই জন্য প্রথম যেটা ব্যবহার করবা ইমেজের ভিতরে সোর্স। সোর্সকে আমরা সংক্ষেপে বলবো SRC, সোর্স। এই সোর্স দিয়ে আমাকে ইমেজের লোকেশন বলে দিতে হবে, ইমেজটা কি নামে আছে, কোথায় আছে। তো যেমন আমি এই যে ফাইলটা তৈরি করছি তোমাদের দেখানো হয় না, এটা আমি ক্লাস 4 নামে একটা ফোল্ডার ছিল এর ভিতরে। তো আমাদের কোনো ইমেজ এখানে নাই, আমরা একটা ইমেজ নিয়ে আসি আগে ইন্টারনেট থেকে। ইমেজ নিয়ে আসি একটা ইমেজ, যেমন আমাদের আমাদের ওয়েবসাইট থেকে নিয়ে আসি একটা লোগোটা নিয়ে আসি ধরো, অথবা এটাই যদি আমরা কপি করি, কপি ইমেজ কই গেল, আচ্ছা, ধরো এই ইমেজটা, এই লোগোটা নিলাম। লোগো রাইট বাটন ক্লিক করবা, ক্লিক করে সেভ অ্যাজ দিবা, সেভ অ্যাজ দিয়া আমাদের ফোল্ডার যেটা আছে স্টুডেন্ট HTML ক্লাস 4 এই জায়গায় সেভ করবা যে লোগো PNG। তবে এখানে মাথায় রাখতে হবে যে লোগোর সাথে, নামের সাথে
কি এক্সটেনশন ব্যবহার হয়েছে, যে পিএনজি থাকতে পারে, জেপিজি থাকতে পারে, জেপিইজি থাকতে পারে, জিআইএফ থাকতে পারে, আর অনেক কিছু থাকতে পারে। তো এইটা মাথায় রাখতে হবে, এই পুরোটুকু দিতে হবে। যেমন আমি সেভ করলাম, দেখো আমার ইন্ডেক্স ফাইল হচ্ছে মূল ফাইল, আর লোগোটা কিন্তু তার পাশেই আছে, এটা একটু খেয়াল রাখবা। যদি একই বরাবর থাকে, পাশাপাশি থাকে, তাহলে এখানে আমাদের লিখে দিতে হবে লোগো, লোগো ডট পিএনজি। এই যে পিএনজি, এটা কিন্তু অবশ্যই লিখে দিবা। আমারটা সাজেস্ট করতেছে, তোমাদেরটা সাজেস্ট নাও করতে পারে। তোমরা চাইলে কিভাবে সাজেস্ট করে এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো ইনশাল্লাহ। তো লোগো পিএনজি লিখে দিবা। লেখার পরে যদি সেভ দাও, তাহলে দেখো আমাদের এই পেজটা আমরা দেখতে পারবো। এখন যদি আমাদের কোডে যাই, ভিউয়ে যাই, দেখো দেখো এই যে লোগোটা আমাদের চলে আসছে। লোগোর পজিশনটা কিভাবে ঠিক করা যাবে? পজিশন বলতে কি, ওয়েব পেজের কোন জায়গায় বসাবো, পরে না নিচে, এইগুলো? জি জি। আচ্ছা, এই যে আমরা টেবিলের নিচে বসাইছি, যার কারণে টেবিলের নিচে আসছে। এখন সাপোজ ধরো যে 1 2 3 5, এই যে এই জায়গায় যদি বসাইতে চাই, এই ঘরের মধ্যে, তাহলে আমাদের এই লোগোটাকে যদি ধরে ওর ভিতর বসাই দিতাম, ধরো কাট করলাম, এখান থেকে কাট করে নিয়ে এই যে 1 2 5 একদম শেষেরটা বসাই দিলাম। এখন দেখো লোগোটা কিন্তু ওই জায়গায় চলে গেছে। এখন লোগোর ভিতরে আমাদের কি করতে হবে, লোগোর ভিতরে আমাদের হাইট ওয়াইটটা বলে দিতে হবে। শোট যেমন একটা ছিল, তো এখানে আমাদের হাইট একটা আছে, হাইট হাইট বলে দিতে হবে 50, ওয়াইট 50 আমরা বলে দিলাম। এবং সাথে আরেকটা জিনিস আছে, এএলটি। এএলটি হচ্ছে অল্টারনেটিভ লোগো। এখন এএলটি কখন ব্যবহার হয়, কেন ব্যবহার হয়? ধরো কোনো কারণে আমি যে ইমেজটা এখানে লোড দিছি বা লিখে দিছি, সেই ইমেজটা লোড হয় নাই, ইন্টারনেট স্লোর কারণে হতে পারে, অথবা আমার টাইপ মিস্টেকের কারণে হতে পারে। যেমন লোগোর জায়গায় আমি হয়তো লোজো লিখে ফেলাইছি, এরকম লোজো লিখছি, তো লোজো লিখলে তো এই পিকচারটা আসবে না। তো সেক্ষেত্রে এই যে ফাঁকা জায়গা, এই জায়গায় আসলে কি লেখা শো করবে, এইটাই অল্টারনেটিভ টেক্সট দিয়ে এএলটিতে আমাকে বলে দিতে হবে, যে আমার এই পিকচার যদি কোনো কারণে লোড না নিতে পারে, তাহলে ওই জায়গাতে কি দেখাবে, এইটাই হচ্ছে অল্টারনেটিভ টেক্সট। বুঝতে পারছো? জি। আচ্ছা, তাহলে ইমেজ ব্যবহার করতে পারলাম আমরা। তাহলে আমাদের কাজ হচ্ছে আগামী দিন একটা টেবিল তৈরি করবা, যেই টেবিলের মধ্যে তোমাদের যে স্টুডেন্ট যারা আমার একসাথে প্র্যাকটিস করতেছি, তাদের নাম থাকবে, তাদের ক্লাস থাকবে, শ্রেণী, তাদের শাখা থাকবে, তাদের রোল থাকবে, তার পাশে হচ্ছে তাদের একটা করে ছবি থাকবে। এই সবগুলো দিয়ে একটা সুন্দর করে ওয়েবসাইট তৈরি করবে। একদম নিচের দিকে লিখে দিবা, যেমন এই যে টেবিলের নিচে ধরো আর একটা টিয়ার নিলা, এই টিয়ার ব্যবহার করলা। টিয়ার ব্যবহার করে আমার কলাম ছিল 3টা, আমি একটা কলাম ব্যবহার করব টিয়ারের মধ্যে। সরি, টিডি নিবা, এই টিডির ভিতরে দিবা কল স্প্যান দিয়ে তোমরা ব্যবহার করতে পারো 3, অ্যালাইন সেন্টার, ব্যাস। এই জায়গাতে তুমি লিখে দিতে পারো যে কপিরাইট, COPY, কপিরাইট, কপিরাইট। এই যে কপিরাইট দিয়ে তোমাদের নাম ইউজ করবা এখানে, যার যার নাম। ঠিক আছে? তাহলে বুঝতে পারবো যে এটাও মুখ তৈরি করছে, এটাও মুখ তৈরি করছে। স্যার দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ না? কি দেখা যাচ্ছে না বলো? স্ক্রিন দেখা যাচ্ছে না আচ্ছা, স্ক্রিন। আমার আমার মোবাইলে। আচ্ছা, ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ। তো এই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকলো। তাহলে উপরে থাকবে স্টুডেন্টের তালিকা, নেম,
তারপরে তোমাদের শ্রেণী শাখা রোল পাশে থাকবে, তোমাদের সকল বন্ধুদের ছবিগুলো সুন্দর করে সাজিয়ে দিবা। আর পাশাপাশি যে কোনো একটা নিচের দিকে আসে এরকম স্যার টেবিল ফুটারটা একটু শিখিয়ে দিবেন। কি বুঝি নাই, সাফিউল বলো আরেকবার। টেবিল ফুটার, হ্যাঁ হ্যাঁ, স্যার টেবিল ফুটারটা একটু শিখিয়ে দিতেন। আচ্ছা টেবিল ফুটার, টেবিল হেডার, টেবিল বডি, কি বডি আর কি, এই বিষয়গুলো আমরা পরে শিখবো আর কি, যখন সিএসএস এর কাজ শিখবো তখন। যদিও এগুলো খুব গুরুত্বপূর্ণ না, এগুলো দিয়ে কোনো ইফেক্ট নাই, মানে বাহ্যিক যেমন আমাদের হেডের ভিতরে কিছু ট্যাগ আছে না, মেটা ট্যাগ, তারপরে টাইটেল ট্যাগ, এগুলো কি দৃশ্যমান ওয়েবসাইটের ভিতরে কোনো কিছু দেখায়? দেখায় না, কিন্তু এগুলোরও কাজ আছে, এগুলোও গুরুত্বপূর্ণ কাজ করে। আমি প্রথম দিন বলছিলাম তোমাদের যে আমাদের শরীরের চোখ কান নাক মুখ আমরা দেখতে পারি, কিন্তু মাথার মধ্যে যে ব্রেন আছে, বুদ্ধি আছে, এইগুলো কিন্তু আসলে দেখতে পারি না, যে কার মাথায় কেমন বুদ্ধি, কে আকারে বড় কে আকারে ছোট এটা দেখা যায়, কিন্তু কার বুদ্ধি বেশি কার বুদ্ধি কম এটা যেমন দেখা যায় না, ঠিক কিছু কিছু ট্যাগ আছে, এই ট্যাগগুলোর কাজ আছে, কিন্তু বাহ্যিকভাবে আমরা দেখতে পারি না। মেটা ট্যাগ আছে, টাইটেলের ভিতরে কিছু কিছু জিনিস আছে, ঠিক অনুরূপভাবে টি বডি টি হেড এগুলো আসলে বাহ্যিকভাবে দেখা যায় না, জাস্ট এগুলোকে গ্রুপ করে আর কি। আর কারো কোনো জিজ্ঞাসা? কেউ বুঝতে পারো না এরকম আছো যে আমি বুঝি নাই, তাহলে আবার বলবো ওটা। স্যার কোডটা একবার দেখবো। আচ্ছা পুরা কোডটা একবার দেখবো, সুন্দর। আচ্ছা পুরা কোডটা যদি আমরা দেখতে চাই তাহলে এই যে ভিজুয়াল স্টুডিও ওপেন করলাম, দেখো জুম করবো কোড। না স্যার লাগবে না। স্ক্রিনশট লাগবে না, পুরোটার ভিডিওই আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ, পুরো ভিডিওই গ্রুপে থাকবে। আর কিছু? না আর কিছু না। তাহলে আজকে ক্লোজ করলাম, হ্যাঁ? আচ্ছা আচ্ছা সবাই বলো, কে কি বললা বলো। আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, অনেক রাত হয়েছে। তোমরা এগুলো অবশ্যই হ্যান্ড নোট করবা, মানে খাতায় নোট করবা, আর একটা নোট খাতা বানাবা, যেই খাতাতে আমরা এ পর্যন্ত যত ট্যাগ শিখছি সেই ট্যাগগুলো যাতে সিরিয়ালে থাকে। আমরা আর সর্বোচ্চ 3 দিন ট্যাগ কাজ করবো, এইচটিএমএল ট্যাগ 3 দিন করব, 3 দিন পরে আমরা ইনশাল্লাহ সিএসএস শুরু করে দেবো। ঠিক আছে, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।